ভাঙা ইটের স্তূপ থেকে উঠে আসছে ইরানের পরমাণু স্বপ্ন। আকাশ নিস্তব্ধ, বাতাসে ধোঁয়ার কটু গন্ধ। ইরানের পরমাণু স্থাপনাগুলো ভস্মীভূত ধ্বংসস্তূপে পড়ে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ক্ষত বিক্ষত হয়েছে সেই গবেষণাগারগুলো, যেগুলো একদিন বিশ্বের সামনে ইরানের শক্তির প্রতীক হয়ে উঠতে পারত। কিন্তু সত্যিই কি ইরান থেমে গেছে? না, ধ্বংসস্তূপের নিচ থেকে আবারও জেগে উঠছে ইরানের উচ্চাকাঙ্ক্ষা। তেহরান নতুন করে গোপন শক্তি সঞ্চয়ের পথে হাঁটছে। ভাঙা ল্যাবরেটরির ভেতরে আবারও নীরবে বাজছে পরমাণু বোমা তৈরির সুর। ইসরায়েল ভেবেছিল একসাথে যুক্তরাষ্ট্রের আঘাত আর নিষেধাজ্ঞার চাপে ভেঙে পড়বে ইরান, কিন্তু ইতিহাস বলে ইরানকে ভাঙা যায় না। যতবার চূর্ণ করা হয়েছে ততবার সে আগুনের ফুলকি হয়ে জেগে উঠেছে। ইসরায়েলের ভয়, ইসরায়েলের ভেতরে এখন গভীর আতঙ্ক। তারা জানে ইরান যদি সত্যিই আবারও পরমাণু বোমার পথে হাঁটে, তাহলে সবচেয়ে অরক্ষিত হয়ে পড়বে তারাই। কারণ একবার যদি ইরান সেই শক্তি হাতে পায়, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য মুহূর্তেই ভেঙে যাবে। আর তখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ মানে হবে দুঃস্বপ্ন। এই আশঙ্কাতেই দখলদাররা আবারও নতুন হামলার ছক আঁকছে। কিন্তু ইরানও বসে নেই। তেহরানের সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ সতর্ক করেছেন, আবারও হামলা হলে ইরান এবার 12টি নতুন অঞ্চলে পাল্টা আঘাত হানবে। এই ইঙ্গিত শুধু ইসরায়েলের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্র এবং ইউরোপের জন্য। অর্থাৎ এবার যদি যুদ্ধ শুরু হয়, তার আগুন শুধু তেল আবিব তেহরান সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে পশ্চিমা শক্তির হৃদয়ে। জেনেভায় ইরান ও ইউরোপীয় শক্তি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যের আলোচনা ও কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। নিষেধাজ্ঞা, চাপ আর গোপন চুক্তির কথা বলা হলেও সমাধান আসছে না। আর যতদিন সমাধান আসবে না, ততদিন যুদ্ধের ঝুঁকি বাড়বে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। ইরানের শক্তি, ইরানের ইতিহাসে একটি শিক্ষা স্পষ্ট: চাপ যত বাড়ে, প্রতিরোধ তত শক্ত হয়। ইরান শুধু ভূখণ্ড নয়, এটি এমন এক জাতির নাম যারা শতাব্দীর পর শতাব্দী আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে থেকেছে। আজও তারা সেই শক্তি দেখাচ্ছে। ভাঙা গবেষণাগারের ধুলো মুছেই তারা বলছে, আমাদের পরমাণু স্বপ্ন কেউ থামাতে পারবে না। ধোঁয়ায় ঢাকা মধ্যপ্রাচ্যের আকাশে বাজছে যুদ্ধের দামামা। একদিকে ইসরায়েলের ভয় আর প্রস্তুতি, অন্যদিকে ইরানের সতর্কবার্তা। এবার আঘাত হলে আমরা থেমে থাকব না। ফাইন্যান্সিয়াল টাইমস ইতিমধ্যেই সতর্ক করেছে, যে কোনো মুহূর্তে ইসরায়েল ও ইরানের যুদ্ধ আবারও শুরু হতে পারে। প্রশ্ন একটাই, এবারের যুদ্ধ কি আগের মতো সীমাবদ্ধ থাকবে, নাকি এবার আগুন গিয়ে ছুঁবে পশ্চিমা শক্তির ভূখণ্ডেও? মধ্যপ্রাচ্যের বুকে তাই আবারও প্রতিধ্বনি, ইরান প্রস্তুত। গল্পটা শুরু হয় রাতের আঁধারে, যখন তেহরানের সরু গলিগুলোতে রহস্যের জাল বুনছিল বাতাস। শুধু তেহরান নয়, ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্যান্য শহরেও চলছিল এক গোপন খেলা। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ছড়িয়ে পড়েছিল ইরানের মাটিতে এক অদৃশ্য সাপ হয়ে। তাদের লক্ষ্য দেশের গোপনীয় তথ্য পাচার করা, অস্থিতিশীলতা তৈরি করা। কিন্তু তাদের চাল ছিল ত্রুটিপূর্ণ, কারণ ইরানের গোয়েন্দারা তাদের এই ছায়া যুদ্ধকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। নীরবে দক্ষতার সাথে তারা 21 জনকে চিহ্নিত করল। তাদের মধ্যে 20 জনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং এদেরকে হাতে নাতে ধরেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। এই এজেন্টরা শুধু তথ্য পাচারকারী ছিল না, তাদের মধ্যে অনেকে দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে হস্তক্ষেপের পরিকল্পনাও করছিল। গ্রেপ্তার হওয়া এই এজেন্টদের মধ্যে একজন নারীও ছিলেন, যিনি আপাতদৃষ্টিতে একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিলেন। কিন্তু তার ফোন থেকে উদ্ধার হওয়া কিছু এনক্রিপ্টেড বার্তা ফাঁস করে দেয় তার আসল পরিচয়। এই গ্রেপ্তারগুলো ছিল ইরানের জন্য একটি বড় বিজয়, যা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, বরং এর শুরু। কারণ এর পরপরই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা, যা সমগ্র ইরানকে নাড়িয়ে দিল। তেহরানের কেন্দ্রীয় কারাগারে রুজবে ভাদি নামে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার অপরাধ মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি করা। রুজবে একসময় দেশের একজন খ্যাতিমান পারমাণবিক বিজ্ঞানী ছিলেন, কিন্তু অর্থের লোভ এবং প্রতিশোধের নেশা তাকে অন্ধকার পথে নিয়ে যায়। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির সংবেদনশীল তথ্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে ফাঁস করে দিচ্ছিলেন। তার মৃত্যুদণ্ড ছিল এক কঠোর বার্তা। ইরানের বিচার বিভাগ স্পষ্ট করে দেয়, দেশের নিরাপত্তার সাথে কোনো আপোষ নয়। এই ঘটনার পরপরই আরও একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসে। তেহরানের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি সন্ত্রাসী সেল ভেঙে দিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী।
ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি IRNA অনুসারে এই সেলটি মোসাহেদিন-ই-খালক অর্গানাইজেশন MKO এর সাথে সম্পর্কিত ছিল। এই দলটি জনশৃঙ্খলা বিঘ্নিত করার এবং অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করছিল, তবে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। পাক দাশেত কাউন্টির গভর্নর মোহাম্মদ হাসানপুর জানান 3 সদস্যের এই দলটিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এই 3টি ঘটনা একে অপরের সাথে সম্পর্কযুক্ত ছিল। এটা যেন এক বিশাল ষড়যন্ত্রের 3টি ভিন্ন অংশ। প্রথমে মোসাদের এজেন্ট গ্রেপ্তার, তারপর একজন পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যুদণ্ড এবং সবশেষে একটি সন্ত্রাসী সেলের পতন। এর পেছনের মূল উদ্দেশ্য ছিল ইরানি নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেয়া এবং দেশে বিশৃঙ্খলা তৈরি করা। কিন্তু ইরান তার গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে এই চক্রান্তগুলোকে একের পর এক নস্যাৎ করে দিয়েছে। এই ঘটনাগুলো থেকে একটি বিষয় পরিষ্কার: ইরানের সরকার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোসেনি এজেই বারবার জোর দিয়ে বলেছেন, গুপ্তচর বৃত্তির মতো অপরাধের সাথে কোনো আপোষ করা হবে না। দেশের বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনী ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনাগুলোর পর মোসাদ কি আবারও নতুন কোনো চাল চালবে, নাকি তারা তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হবে? ইরানের নিরাপত্তা বাহিনী কি পারবে সব ষড়যন্ত্র নস্যাৎ করতে? রাতের নিকষকাল অন্ধকারে গাজা উপত্যকা তখনও আর্তনাদ করছে। বোমার শব্দ, মানুষের কান্না আর ধ্বংসস্তূপের নিস্তব্ধতা, সব মিলিয়ে এক ভুতুড়ে পরিবেশ। ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো তখনও আকাশের বুক চিরে যাচ্ছে যেন এক হিংস্র বাজ পাখি। এমন এক ভয়ঙ্কর সময়ে হঠাৎ করে যেন রাজনীতির মঞ্চে এক নতুন মোড় এলো। যে সৌদি আরবকে ইসরায়েলের মিত্র বলে মনে করা হচ্ছিল, সেই সৌদি আরবই এবার ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে মুখ খুলল। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে রীতিমতো ঝড় তুলে দেয়। বিবৃতিতে বলা হয়, সৌদি আরব ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনাকে সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে। এই বিবৃতি শুধু কথার কথা ছিল না, এর পেছনে ছিল এক গভীর অভিযোগ। রিয়াদ অভিযোগ করে, ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখা, নৃশংস আচরণ এবং জাতিগত নিধনের মতো অপরাধ করছে। এই ঘটনাগুলো আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। এই ঘটনার টুইস্ট আসে যখন একই সময় ইরাক ও ইসরায়েলের এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নেয়। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই পদক্ষেপকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দেয়। তারা দাবি করে, এই পরিকল্পনার মাধ্যমে ইসরায়েল নিরপরাধ মানুষের বিরুদ্ধে ক্ষুধার নীতি, বাস্তুচ্যুত করা এবং গণহত্যার মতো নীতি গ্রহণ করেছে। ইরাক ফিলিস্তিনিদের জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, বরং এর আরেকটি দিক ছিল। যখন সৌদি আরব এবং ইরাক ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার, তখন ইসরায়েলের ভেতরের খবর বাইরে আসতে শুরু করে। টাইমস অফ ইসরায়েলের একটি প্রতিবেদনে জানা যায়, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা আসলে গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। একই সাথে তারা যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা বেসামরিকদের জন্য মানবিক সহায়তা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। এই মানবিক সহায়তা প্যাকেজটি ছিল এক ধরনের ধোঁয়া, যার আড়ালে লুকিয়েছিল ইসরায়েলের আসল উদ্দেশ্য। প্রতিবেদনে আরও বলা হয়, হামাসের সাথে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েল কিছু শর্ত দিয়েছে। এই শর্তগুলো ছিল হামাসকে নিরস্ত্রীকরণ, জিম্মিদের ফেরত আনা, গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ, গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গাজার শাসন হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বদলে বিকল্প কোনো বেসামরিক সরকারের হাতে হস্তান্তর করা। এই শর্তগুলো থেকে বোঝা যায়, ইসরায়েল গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় এবং হামাসকে ক্ষমতা থেকে সরাতে চায়। অন্যদিকে এই শর্তগুলো থেকে বোঝা যায়, ইসরায়েল গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় এবং হামাসকে ক্ষমতা থেকে সরাতে চায়। অন্যদিকে সৌদি আরব এবং ইরাকের এই প্রতিবাদ আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে আরও কোণঠাসা করে তুলেছে। এখন দেখার বিষয়, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় কী ভূমিকা নেয় এবং ফিলিস্তিনিদের ভাগ্যে কী লেখা আছে। এই ঘটনাগুলো যেন এক জটিল নাটকের মঞ্চ সাজিয়েছে, যেখানে প্রতিটি চরিত্রেই রয়েছে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য, আর দর্শকদের মনে তৈরি হচ্ছে নতুন নতুন প্রশ্ন। পাহাড়ের নিচে লুকানো স্বপ্ন। ইরানের বিজ্ঞানীরা অটল, যুদ্ধেও নতি শিকার নয়। রাতের আকাশ ছিঁড়ে গর্জে উঠেছিল যুদ্ধ বিমান। 12 দিন ধরে ইরানের আকাশে ইসরায়েলের আগুন নেমে এসেছিল, কিন্তু সেই আগুন পৌঁছাতে পারেনি ইরানের হৃদয়ে।
কারণ যাদের নিশানা করা হয়েছিল ইরানের সেরা পারমাণবিক বিজ্ঞানীরা, তারা এখনও জীবিত, এখনও প্রস্তুত। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানায়, ইসরায়েলের টার্গেটে থাকা শতাধিক বিজ্ঞানীর মধ্যে 15 জনের বেশি এখন তেহরানের নিরাপদ ভিলায় বা দেশের উত্তরের উপকূলের সুরক্ষিত স্থানে আশ্রয় নিয়েছেন। তারা পরিবার নিয়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে গেছেন, তবুও তাদের চোখে ভয়ের ছাপ নেই, বরং জেদ, দৃঢ়তা। সিনিয়র এক ইরানি কর্মকর্তা জানান, আগের পারমাণবিক প্রকল্পে যুক্ত শিক্ষকদের বদলে এখন এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে যাদের সেই কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্ক নেই, যেন ছায়ার ভেতর থেকে নতুন চারা গজাচ্ছে। ইসরায়েলি বিশেষজ্ঞরা পর্যন্ত দ্য টেলিগ্রাফকে বলেছেন, ইরানের নিহত বিজ্ঞানীদের কাজ চালিয়ে নিতে প্রস্তুত নতুন গবেষকরা। তারা এই দৃশ্যকে তুলনা করেছেন মৃতদের হাঁটাহাঁটির সঙ্গে, যেন মৃত্যু এসেও কাজ থামাতে পারছে না। এরই মধ্যে এই নতুন প্রজন্মের বিজ্ঞানীদের নিরাপত্তা ঘিরে তেহরান কড়া প্রহরা বসেছে। কিন্তু কারা এই নতুন বিজ্ঞানীরা? তাদের নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে তাদের পরিচয় বা অবস্থান সম্পর্কে কিছুই জানা যায় না। ইরানের শক্তি এখানে, একদল বিজ্ঞানী মারা গেলেও অন্য দল প্রস্তুত, যেন এক অবিরাম স্রোত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, ইরান এখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করেনি বা আন্তর্জাতিক পরিদর্শন মেনে নেয়নি। তার কথায়, ইসরায়েল ইরান সংঘাতের পর ইরানের পারমাণবিক প্রোগ্রাম স্থায়ীভাবে পিছিয়ে গেছে, তবে তারা হয়তো আবার অন্য কোথাও থেকে শুরু করবে। তবে বাস্তব ছবিটা ভিন্ন। সিএসবিএস নিউজ জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র 3টি B-2 বোমারু বিমান ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই বিমানে ছিল 6টি বাংকার বাস্টার বোমা, যা পাহাড় কেটে ফেলতে পারে, কিন্তু ইরানের মনোবল ভাঙতে পারে না। ফোর্দো ইরানের গর্ব, পাহাড়ের নিচে 300 ফুট গভীরে লুকানো ইউরেনিয়াম সমৃদ্ধি কেন্দ্র। শুধু ফোর্দো নয়, নাতানজ এবং ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাতেও যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বলেছে, এই হামলার পরেও আশেপাশে তেজস্ক্রিয়তা বাড়েনি। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা হামলার সত্যতা স্বীকার করলেও জোর দিয়ে বলেছে, এতে তাদের উন্নয়ন থামবে না। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন স্যার দাবি করেছেন, ইরানের পারমাণবিক প্রোগ্রাম 2 বছর পিছিয়ে গেছে, কিন্তু তেহরান সঙ্গে সঙ্গে সেই দাবি উড়িয়ে দিয়েছে। ইরানের পার্লামেন্ট সদস্য মাহদি মোহাম্মদি স্পষ্ট বলেছেন, আমাদের কাছে কিছুই অপ্রত্যাশিত ছিল না। আমরা কয়েক রাত ধরে এই ফোর্দোতে হামলার অপেক্ষা করছিলাম। কর্মীরা আগেই সরিয়ে নেওয়া হয়েছিল, হামলা হয়েছে, কিন্তু বড় কোনো ক্ষতি হয়নি। এই হলো ইরানের কাহিনী, যেখানে পাহাড়ের নিচে শুধু ইউরেনিয়াম নয়, লুকিয়ে আছে এক জাতির স্বপ্ন। বোমা কাঁপিয়েছে মাটি, কিন্তু ভাঙতে পারেনি ইরানের সংকল্প। যুদ্ধ হয়তো আবারও শুরু হবে, আকাশে আগুন জ্বলবে, কিন্তু ইরানের বিজ্ঞান আর সাহস সেটি থাকবে অটল, অবিনশ্বর। এ যেন এক অসমাপ্ত যুদ্ধ। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মনে করছে তারা ইরানকে দুর্বল করে দিয়েছে, অন্যদিকে ইরান এক নতুন ছকে নিজেদের গুটিয়ে নিয়েছে, তাদের শক্তিকে অন্য কোনো দিক থেকে আবার সংগঠিত করছে। গাজার আকাশে আগুন, আঙ্কারার হুঙ্কার, এরদোয়ানের বিস্ফোরক বার্তা ও প্রতিরোধে নতুন স্রোত। গাজার ধ্বংসস্তূপের ভেতর কান্না, আর আকাশে ইসরায়েলি যুদ্ধ বিমানের গর্জন। এই নরক যন্ত্রণার মাঝেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যেন বজ্রপাতের মতো আওয়াজ তুললেন। গাজা দখলের পরিকল্পনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ফোনের ওপরে ছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দুই নেতা কথা বললেন গাজার বর্তমান পরিস্থিতি আর ইসরায়েলের হামলা নিয়ে। আঙ্কারা জানিয়ে দিল, ফিলিস্তিনের পাশে তারা অবিচল। তুরস্কের প্রেসিডেন্ট শুধু প্রতিশ্রুতি দেননি, তিনি ইঙ্গিত দিয়েছেন ভূ রাজনীতির পাল্টে যাওয়া বাতাসের দিকেও। ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা, পশ্চিমা দেশগুলো এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বলছে। এরদোয়ানের মতে এটা গুরুত্বপূর্ণ এক মুহূর্ত, যা প্রমাণ করছে পশ্চিমা বিশ্বেও ইসরায়েল বিরোধী সমালোচনা বাড়ছে। তুরস্ক শান্তি প্রতিষ্ঠার জন্য তার কূটনৈতিক লড়াই চালিয়ে যাবে। এরই মধ্যে সেই একই সন্ধ্যায় ইস্তানবুলের রাস্তায় নেমে এলো হাজারো মানুষ, হাতে ফিলিস্তিনি পতাকা, কণ্ঠে বজ্রধ্বনি, খুন ইসরায়েল, ফিলিস্তিন ছাড়ো। ফিলিস্তিনের জন্য সহায়তা প্ল্যাটফর্মের ব্যানারে 15টি সংগঠন আয়োজন করেছিল এই মিছিল। বাইজিদ স্কোয়ার থেকে শুরু হয়ে তাই এগোতে থাকে হাজিয়া সোফিয়ার দিকে, যেন ইতিহাস আর বর্তমান একসাথে হাঁটছে। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের ব্যানারে স্পষ্ট বার্তা, গাজার ক্ষুধার্ত মানুষদের জন্য দায়ী ইসরায়েল এবং এই অবরোধের জবাবদিহিতা চাই।
কিন্তু এর বাইরে আরও ভয়াবহ তথ্য দিচ্ছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। মাত্র কয়েক মাসে মৃত্যু যেন সংখ্যার সীমা ছুঁয়ে ফেলেছে। 18 মার্চ থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলের তীব্র হামলায় নিহত হয়েছে অন্তত 9,862 জন ফিলিস্তিনি, আহত 40,809 জন। অক্টোবর 2023 থেকে মোট নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে 61,000, আহতের সংখ্যা 1,52,850। আরও করুন অপুষ্টি ও অনাহারে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা শুক্রবার অনুমোদন দিয়েছে গাজা শহর দখলের পরিকল্পনা। আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে সঙ্গেই তীব্র সমালোচনা করেছে। তাদের মতে এটা শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয়, গাজার মানবিক সংকটকে আরও ভয়াবহ করবে এবং যুদ্ধবিরতির আশা শেষ করে দেবে। কিন্তু এই গল্প শুধু গাজার নয়, এটা গোটা অঞ্চলের শক্তির লড়াই। কারণ গাজার পাশে দাঁড়াতে শুধু তুরস্ক নয়, ইরানও নিজের অবস্থান স্পষ্ট করেছে। তেহরান বহুবার জানিয়ে দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ ভাঙা যাবে না। হামাস, হিজবুল্লাহ বা গাজার যোদ্ধাদের পেছনে যে অদৃশ্য ঢাল, তার অংশ ইরান। এই কারণেই ইসরায়েলের যে কোনো পরিকল্পনা যতই ভয়ঙ্কর হোক, বাস্তবায়ন এত কঠিন হয়ে পড়ে। গাজায় যুদ্ধ চলছে, আকাশে আগুন জ্বলছে, কিন্তু ইতিহাস বলছে যখন ফিলিস্তিনের পাশে আঞ্চলিক শক্তিগুলো এক হয়ে দাঁড়ায়, তখন আগ্রাসনের সাম্রাজ্য কেঁপে ওঠে। আর হয়তো সেই সময় এখনই। গাজার আকাশে গুলির ঝড়, রাস্তায় মুখোশধারী ছায়া, ইসরায়েলের পূর্ণ দখলের পরিকল্পনাকে খোলা চ্যালেঞ্জ। গাজার ভোর, ধোঁয়ায় ঢেকে আছে রাস্তাঘাট, দূর থেকে ভেসে আসছে বন্দুকের গর্জন আর মানুষের স্লোগান। এই অস্থির মুহূর্তে হঠাৎ হাজির হলো তারা, হামাসের আল কাসাম ব্রিগেডের মুখোশধারী যোদ্ধারা। শুধু যুদ্ধ নয়, তারা এসেছে এক অদ্ভুত কারণে, উদযাপন করতে। আইডিএফের অবরোধে শ্বাসরুদ্ধ গাজায় একদল চোর আর লুটেরাকে দমন করেছে হামাসের বিশেষ বাহিনী অ্যারো ইউনিট। তারপরেই গাজার আল জালা স্ট্রিটে বেরিয়ে এলো তাদের কুচকাওয়াজ। গলিপথ ভরে গেল মানুষে, কেউ হাততালি দিচ্ছে, কেউ পতাকা উড়াচ্ছে, আর আকাশ ফুঁড়ে উঠছে উদযাপনের গুলি। তবে এর পেছনে আছে এক গাঢ় অন্ধকার। 2023 সাল থেকে ইসরায়েলের লাগাতার হামলায় গাজার পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলা নেই বললেই চলে। লুটপাট, ডাকাতি সবই বেড়েছে কয়েকগুণ। অনেক এলাকায় অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনী নাকি ইচ্ছে করে লুটেরাদের মুক্ত ছাড় দিয়েছে। এর মাঝে শক্তি প্রদর্শন করছে হামাস। যুক্তরাষ্ট্রভিত্তিক এফডিডি সংস্থার বিশ্লেষক জো ট্রুজম্যানের ভাষায়, ভিডিওতে দেখা যাচ্ছে হামাস প্রকাশ্যে অস্ত্র নিয়ে রাস্তায় টহল দিচ্ছে। এটা প্রমাণ করে যে ইসরায়েল যতই দাবি করুক, হামাসের ক্ষমতা এখন অটুট। ইসরায়েল বারবার বলেছে তারা নাকি গাজায় হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করেছে, কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলছে। ট্রুজম্যানের মতে, স্থল পরিস্থিতি প্রমাণ করছে হামাস শুধু বেঁচে নেই, তারা সক্রিয়ভাবে লড়ছে এবং জনসমর্থন ধরে রেখেছে। এখনো পর্যন্ত ইসরায়েলের বড় লক্ষ্যগুলো পূরণ হয়নি। সব জিম্মির মুক্তি, হামাসের পূর্ণ পতন এবং গাজা দখল। বরং বিপরীতটা ঘটছে। প্রায় পুরো গাজা জুড়ে হামাস ও মিত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলো আইডিএফের বিরুদ্ধে লড়াই করছে। এমন পরিস্থিতিতে তেল আবিব নতুন পরিকল্পনা করেছে, গাজা শহর দখল করবে। এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্ব জুড়ে ক্ষোভ, এমনকি ইসরায়েলের ভেতরে অস্থিরতা। কারণ সাধারণ ইসরায়েলিরা মনে করেন গাজা শহরে সামরিক অভিযান মানে বন্দি জিম্মিদের জীবন ঝুঁকির মুখে ফেলা। আর এই জিম্মিদের নিয়েই এসেছে সবচেয়ে ভয়ঙ্কর টুইস্ট। হামাস নাকি তাদের যোদ্ধাদের গোপন নির্দেশ দিয়েছে, যদি ইসরায়েলি সেনারা জিম্মিদের কাছে পৌঁছায় তবে কাউকে জীবিত রাখা হবে না। গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের বিকল্প নেই বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেদের সিদ্ধান্তের সাফাই গিয়ে তিনি বলেন, হামাসকে পরাজিত করে তাদের উদ্দেশ্য পূরণ ছাড়া ইসরায়েলের অন্য কোনো গতি নেই। গাজার পূর্ণ ও স্থায়ী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নতুন পরিকল্পনা অনুমোদনের অভিযোগ প্রত্যাখ্যান করে নেতানিয়াহু দাবি করেন, দখল নয়, আমরা গাজাকে মুক্ত করতে চাই। তিনি আরও বলেন, গাজার সশস্ত্র গোষ্ঠীদের নিরস্ত্রীকরণের মাধ্যমে নিরাপত্তা নিয়ন্ত্রণ নিশ্চিত করা তাদের লক্ষ্য। এরপর গাজার শাসনভার ইসরায়েলি বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। রাতের আকাশে যুদ্ধবিমান গর্জে ওঠে, গাজার বুকে ধুলো আর ধ্বংসের স্তূপ জমে ওঠে। আর এই দৃশ্যের মাঝেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের হাতে আঁকেন এক নতুন মানচিত্র, গাজা সিটি দখলের পরিকল্পনা। এটি শুধু সামরিক কৌশল নয়, বরং এক রাজনৈতিক দাবার চাল।
2 বছরের যুদ্ধের আর 2 মাসও নেই। এর মধ্যেই নেতানিয়াহু নিজের নিরাপত্তা মন্ত্রিসভায় তোলেন এই প্রস্তাব, গাজার কেন্দ্র গাজা সিটির পূর্ণ দখল। সামরিক প্রধানরা মাথা নাড়লেন, সতর্ক করলেন এতে বাড়বে মানবিক বিপর্যয়, ঝুঁকবে অন্তত 50 জন ইসরায়েলি জিম্মির জীবন। কিন্তু তাদের আপত্তি কাগজে রইল, সিদ্ধান্তে নয়। সমর্থনহীন যুদ্ধ প্রস্তুতি। বিশ্ব ইসরায়েলের প্রতি সমর্থন এখন তলানিতে। নিজ দেশেও জনমত বদলে গেছে। জরিপে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ যুদ্ধ থামাতে চায়, জিম্মিদের ফেরত চায়। কিন্তু নেতানিয়াহু হাঁটছেন উল্টো পথে, কারণ এই অভিযানের মাধ্যমে তিনি সময় কিনতে পারবেন, নিজ রাজনৈতিক অস্তিত্ব রক্ষার সময়। তার জোটের 2 উগ্র ডানপন্থী মিত্র ইতামার বেন গভির এবং বেজাল স্মোট্রিচ যুদ্ধ বন্ধ হলে সরকার ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে বারবার। তাদের স্বপ্ন আরও ভয়ঙ্কর, পুরো গাজা দখল, ইহুদি বসতি স্থাপন এবং শেষ পর্যন্ত অঞ্চলটিকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করে নেওয়া। তুলনায় নেতানিয়াহুর নতুন পরিকল্পনা তাদের চোখে অর্ধেক পথ। দ্বিমুখী চাপের খেলা। ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন তিনি পুরো গাজার নিয়ন্ত্রণ চান, কিন্তু বাস্তবে প্রথম ধাপ হিসেবে ঠিক করেছেন কেবল গাজা সিটি দখল করা। কাছের শরণার্থী শিবিরগুলো এখনই হাতে নেবেন না, কারণ সেখানে অন্তত 20 জন ইসরায়েলি জিম্মি রয়েছেন। অভিযান শুরুর আগে রেখেছেন 2 মাসের সময়সীমা, যাতে কূটনৈতিকভাবে যুদ্ধবিরতি বা জিম্মি বিনিময়ের সুযোগ থাকে। তবে সেটি আসল উদ্দেশ্য নাকি শুধুই সময়ক্ষেপণ, সেটি নিয়েই প্রশ্ন। সেনা বনাম সরকার। দীর্ঘ 10 ঘন্টার বৈঠকে সেনাবাহিনীর শীর্ষ প্রধান ইয়াল জামির স্পষ্ট বললেন এটি হবে এক বিপজ্জনক ফাঁদ। প্রায় 2 বছরের লড়াইয়ে ক্লান্ত ইসরায়েলি বাহিনী আরও দুর্বল হবে আর ফিলিস্তিনের মানবিক সংকট চরমে পৌঁছাবে। কিন্তু নেতানিয়াহু শোনেননি। আন্তর্জাতিক মঞ্চে একাকিত্ব পরিকল্পনা ঘোষণার পর জার্মানির সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিত করেছে, যা ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোকেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কমানোর পথে ঠেলে দিচ্ছে। গাজার অনাহার ও খাদ্য সংকটের ছবি বিশ্ব জুড়ে ইসরায়েলের যুদ্ধকে অগ্রহণযোগ্য করে তুলেছে। মার্কিন সমর্থন থাকা সত্ত্বেও নেতানিয়াহু এখন এক আন্তর্জাতিক নিঃসঙ্গতার মধ্যে দাঁড়িয়ে। এই পরিকল্পনায় সমর্থন নেই সেনাবাহিনীর, নেই দেশের সাধারণ মানুষের, নেই বিদেশি মিত্রদেরও। তবু নেতানিয়াহু এগোচ্ছেন, কারণ এটিই তার পুরনো পদ্ধতি, যুদ্ধকে দীর্ঘায়িত করা, জিম্মিদের ও গাজাবাসীর দুর্ভোগ বাড়ানো আর নিজের রাজনৈতিক সময়টুকু বাড়িয়ে নেওয়া। গাজার রাস্তায় ধুলো উঠছে, ধ্বংসস্তূপ, আর দূরে ক্ষমতার প্রাসাদে বসে নেতানিয়াহু নিজের বাকি চালগুলো গুনছেন। প্রশ্নটা এখনো ঝুলছে, এ চালে কাদের জয় হবে আর কাদের সব হারাতে হবে?